মিথ্যার ভিড়ে সত্য হয়তো পথ হারাতে পারে, কিন্তু চোরাবালিতে ডুবে যায় না। এমন অনেক সত্যই আছে যা বিগত বছরগুলোতে তুলে ধরা যায়নি। তাই বলে সত্য কিন্তু চোরাবালিতে ডুবে যায়নি। যে কথাগুলো যায়নি বলা, যে সত্যকে তুলে ধরা যায়নি, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এ আয়োজন নিয়ে আপনাদেরকে বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক মেজর ও সৌরশক্তি পরামর্শক শেখ আবু মাহাদি। আমরা তার মুখ থেকে জানব বেশ কিছু অপ্রিয় সত্য এবং একই সাথে তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু হৃদয় বিদারক কথা। মেজর মাহাদি, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জানি যে আপনি আসলে দীর্ঘদিন বিডিআরে ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন, বেশ অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, অনেক রোশানলেও পড়েছেন, অনেক ইস্যু আপনি জানেন, অনেক বিষয় আছে আপনার সাথে কথা বলার। আমি শুরুতে যে বিষয়টি জানতে চাই যে বিডিআর পিলখানাতে খুব সম্ভবত আপনার বিশেষ একটি অভিজ্ঞতা রয়েছে, আমি সেটি দিয়ে শুরু করতে চাই। সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। বিডিআরে আমি চাকরি করেছি 2003 থেকে 6 পর্যন্ত। এই সময় বেসিক্যালি বিডিআরের একটা মডার্নাইজেশনের একটা সময় বলে আমি মনে করি, কারণ এই সময়টা বিডিআর যেভাবে মডার্ন ইকুইপমেন্টস দিয়ে সাজানো হয়েছিল, যেভাবে বিডিআরকে সুসংগঠিত করা হয়েছিল, ট্রেন করা হয়েছিল, সেটা আমরা মানে একটা সমতুল্য মিলিটারি যে ট্রেনটা হয় তার কাছাকাছি যেতে পেরেছি। এটা ছিল একটা অ্যাচিভমেন্ট পিরিয়ড। ওই সময়টায় আমি স্টাফ ক্যাপ্টেন কিউ হিসেবে কর্মরত ছিলাম। তবে আমি কর্মরত থাকা ঠিক আগে কিছু ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বিডিআর আর বিএসএফ এর মধ্যে একটা টান উত্তেজনা বোধটা আমি যখন চাকরিতে ওখানে জয়েন করি তখন থেকে বুঝতেছিলাম। সেটা হচ্ছে রৌমারিয়া এবং পাদুয়া, এই দুইটা বর্ডার রিলেটেড এক ধরনের ক্ল্যাশ তৈরি হয়েছিল। সেটাতে একটা বড় ক্যাজুয়ালিটি ছিল ইন্ডিয়ান মিলিটারি। যে ক্যাজুয়ালিটি বেসিক্যালি পাবলিকলি আসে নাই, এটার তো ডিফারেন্ট কারণ থাকতে পারে। তো ওইটার উত্তেজনার পরিপ্রেক্ষিতেই 2005 সালে একটা সম্মেলন হয়। এই সম্মেলনটা আসলে বিডিআর এবং বিএসএফ এর যৌথ সম্মেলন, যেটা বাংলাদেশে সংগঠিত হয়। ওই সময় আমি হ্যাপেন্স টু বি যেহেতু হেডকোয়ার্টারে জুনিয়র অফিসার, সেই হিসাবে আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতে আমি বিএসএফ এর যে ডেলিগেশন আসছিল তাদের সাথে একটা কাজের সাথে যুক্ত হই, এবং সেই কাজের একটা পর্যায়ে ওখানে যে ডেলিগেশন আসছিলেন, ডেলিগেশনের একজন মেম্বারকে আমার কাছে মনে হয়েছে যে তিনি কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ বা এক্সট্রা কাজের জন্য উনি আসছেন, মানে ওনার মুভমেন্টটা আমার কাছে রেগুলার বিএসএফ অফিসার বা যেভাবে যারা ডেলিগেশন আসে সেটা মনে হচ্ছিল না। সেটার পরিপ্রেক্ষিতেই তার সাথে আমার কোনো একটা কাজের পর্যায়ে যখন কথা হয়, তখন উনি আমাকে বিভিন্নভাবে অফার করার চেষ্টা করেন যাতে আমি ওনাদের পক্ষে কিছু কাজ করে দিই। কিন্তু সেটা যেহেতু আমি ডিনাই করি, সেই ডিনায়ালের একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে ওনাদের অফারটা শুধুমাত্র যে আমাকেই করা হচ্ছে তো নট নেসেসারি। এটা ধরেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সিনিয়র অফিসারকেও করা হচ্ছে, বা তারা হয়তো কিছু জায়গায় সফলও হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে যখন আমি ডিনায়াল করলাম বা যেটা বললাম, সেই বলার পরিপ্রেক্ষিতে ওই কাজটা আসলে হয় নাই। মানে ডেফিনেটলি বুঝতে হবে যে এটা তারা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এটা তো আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য নিশ্চয়ই ছিল না, এমন কিছু তো না। ডেফিনেটলি কিছু বিষয় যে বললাম, যেটা রৌমারি এবং পাদুয়ার বিষয়টাকে ওনারা ক্যাজুয়ালিটি হিসেবে হাইলাইট করতে চায় নাই। তারা কিছু বর্ডার রিলেটেড ইস্যুসগুলোকে তারা চেয়েছে যে তাদের মতো করে করার জন্য, যেটাতে আমাদের স্ট্যান্ডগুলো অনেক স্ট্রং। আমরা একজন ডিফেন্স হিসেবে বিডিআরের সদস্য হিসেবে আমরা খুব এটাকে রিজিডলি চিন্তা করেছি যে এটা এরকম হওয়া উচিত না। এটার পরিপ্রেক্ষিতে যেটা হলো যে এটার থেকেই আসলে আমার এক ধরনের সন্দেহর তৈরি হলো, এবং সেটার তখন থেকে সন্দেহ হয়েছিল যে কোনো একটা সময় কোনো একটা কিছু ঘটতে যেতে পারে, যেটার আলটিমেট ফলশ্রুতিতে আমি দেখলাম 2009-এর ফেব্রুয়ারিতে যে আমাদের যে ম্যাসাকারটা হলো বিডিআরের, এটাকে আমি এই কারণেই বলবো যে এটা কিছুটা হলো পরিকল্পিত। আচ্ছা, এই যে পিলখানা হত্যাকাণ্ডের যে কথাটি বললেন, এখন বিডিআর বিদ্রোহ
ষড়যন্ত্র, পিলখানা হত্যাকাণ্ড, এই বেশ কিছু শব্দ নিয়ে কিন্তু 2009 থেকে 2025 এখনো পর্যন্ত আমরা বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে বা আপনি যেহেতু বিডিআরে ছিলেন, মানে আপনার কি মনে হয় আসলে এই বিডিআর বিদ্রোহ যে বিষয়টা, এটা কি আসলে বিদ্রোহ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এবং একই সাথে আর একটা বিষয় জানতে চাই যে ডাল ভাতের যে একটা ইস্যু ছিল সেটা আমাদের অনেকেরই অজানা, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ। এই বিষয়টা আপনার মাধ্যমে পরিষ্কার করতে বলাতে আমার নিজের একটা শান্তি লাগে, কারণ আমি এই ডাল ভাত ক্লেম নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছি, যেটা আমি চাই না। আমি মনে করি যে এটা আপনারা এই সাংবাদিক মাধ্যম বলেন বা বিভিন্ন ওই সময় কিছু সাংবাদিক মাধ্যম এই ডাল ভাত শব্দটা বলে আমাদেরকে অপমান করছেন। আমি অপমানের ভাগিদার না এবং আমি অপমান নিব না। সো আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা, আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা খুব পরিষ্কার করা উচিত যে কোনো সেনা অফিসারকে এই ধরনের নিছক একটা ডাল ভাত চাল ভাত চুরি করার জন্য তাকে দেওয়ার জন্য কোনো অফিসার বাংলাদেশ আর্মিতে আসে না। কারণ প্রত্যেকটা আর্মিতে আসার যে টোটাল মেকানিজমটা, যে ছাঁকনি সিস্টেম, তাতে যে সকল আপনি একটা মানুষকে এখানে গ্রহণ করেন অ্যাজ অ্যান অফিসার, তাদেরকে গ্রহণ প্রক্রিয়াতেই আপনি এই ডাল ভাত জিনিসটাকে আগে অমিট করে যান। দুঃখজনক এবং একই সাথে অপমানজনক। এটা অবশ্যই অপমানজনক। সেখান থেকে আমি বলবো, যদি আপনি আমাকে অপমান করেছেন তার মানে হচ্ছে এটা বেনিফিশিয়ারি কারা। আপনি শুধু এই প্রশ্নটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, আমাদের বিডিআরের যে কোনো ঘটনা, সেটাতে যদি কোনো আর্মি অফিসার ওখানে নিগৃহীত হয়, মারা যায়, কে বেনিফিট পেয়েছে? বেনিফিটটা কার? এখানে বোঝা যাচ্ছে যে বেনিফিটটা ডেফিনেটলি বাংলাদেশি কোনো ব্যক্তির হয় নাই। যদি কারো হয়ে থাকে তাহলে সে এক্সট্রা কোনো বেনিফিট নিয়েছে, যেটা পরশক্তি বা অন্য কোনো শক্তি যাদের বেনিফিট হয়েছে তাদেরকে বেনিফিট দেওয়ার কোনো জানেন, সে কিছু অন্যায় বেনিফিট নিয়েছে। এটা ছাড়া আর কোনো বেনিফিট তো আপনি আমাকে প্রমাণ করে দেখাতে পারবেন না। তার মানে হচ্ছে বিডিআরের সৈনিক কি বিডিআর বিদ্রোহ করে বেনিফিট পেয়েছে? ডেফিনেটলি না। কারণ এবং যে বিডিআর সৈনিক হয় সে যদি বিদ্রোহ করে, সে কিন্তু খুব ভালো করে ট্রেনিংয়ের সময় থেকে ওই পর্যন্ত সে জানে যে একটা বিদ্রোহ করলে তার ফলাফল কী হবে। তার ফলাফল মৃত্যু, খুব পরিষ্কার। তো সে মৃত্যু জেনে নিশ্চয়ই এই কাজটা করবে তখনই যখন সে ওই পর্যায়ের একটা সিচুয়েশনে পৌঁছায় যাবে। বিডিআরে কি ঠিক 2009 সালের আগে এরকম কোনো পর্যায়ের ঘটনা আপনারা আমাকে বলতে পারবেন যে এরকম কি কি ঘটনা ঘটছে, যে আরও দুইবার কোনো জায়গায় ক্লাশ হয়েছে, কোনো অফিসারদের সাথে গন্ডগোল তৈরি হচ্ছে, কিংবা বিডিআরে তারা খুবই হঠাৎ করে কেন ঘটবে? এই হঠাৎ করে ঘটনাটা আসলে হঠাৎ করে হয় না। যে কোনো ডিফেন্সের মধ্যে এরকম কোনো ডিস্টারবেন্স এটা ঘটাইতে হলে আপনাকে অনেক লম্বা সময় একটা প্রিপারেশন দরকার হয়। ডেফিনেটলি এটা 4 থেকে 5 বছর একটা প্রিপারেশন করা একটা কাজ। সেটার সূত্রপাতটাই আমি আপনাকে বললাম 2005-এ আমার সন্দেহ। সেখান থেকে আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে এটা হঠাৎ করে ঘটে যাওয়া এবং ডাল ভাত নয়। এটা স্পেসিফিক্যালি কোনো একটা সংস্থা দ্বারা খুব ডিজাইনড ওয়েতে কমপ্লিট করে একটা কাজ করা। সেই ডিজাইন কাজটা আপনি আর আমি আমার পক্ষে এইখানে এই অনুষ্ঠানে মন্তব্য করে শেষ করা সম্ভব না, কারণ এটা একটা আরেকটা সংস্থারই কাজ। এটাকে সঠিকভাবে তদন্ত করে সেই তদন্ত প্রতিবেদনে তুলে ধরা যে ঘটনাটা কে ঘটাইছিল, কিভাবে ঘটাইছিল এবং কোন পর্যায়ে এটা পর্যন্ত কে কে দোষী সাব্যস্ত হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশ্যই, কোনো সন্দেহ নাই যে পরিকল্পনা ছাড়া এ ধরনের কাজ সম্ভব না। কারণ আপনি আবার একটু খেয়াল করে দেখেন, যে কোনো ঘটনা যখন ঘটে, আমরা কোথাও যদি থানাতে জিডি করতে যাই, একটা সাধারণ পুলিশের কাছে গেলে পুলিশ আপনাকে প্রথম প্রশ্ন যেটা জিজ্ঞেস করলে ঘটনাটা কোথায় ঘটছে। সো আমাদের এই ঘটনাটা কোথায় ঘটছে? বাংলাদেশের সেন্ট্রাল একটা ক্যাপিটালের ঠিক মিডল অফ দ্যাট পিলখানায় ঘটছে। তো পিলখানায় ঘটানো এত বড় একটা হত্যাযজ্ঞ ঘটাবে, তারা হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে নিশ্চয়ই কেউ হত্যা করতে যায় নাই ওখানে। তো যে হত্যা করতে গেছে সে জানতো যে সে হত্যা করার পরে সেফলি এখান থেকে বের হয়ে যেতে পারবে, সে জানতো, এবং সেটা ট্রেন ছিল এবং সেটা পরিকল্পিত ছিল। এবং আপনি যে সূত্রপাতটির কথা বলছিলেন 2005 সালে সম্ভবত আপনার যখন বিডিআরে ছিলেন, আপনার যে সন্দেহটা হয়েছিল এবং আপনি বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরই কোনো সাবেক তখনকার যে তৎকালীন একজন কর্মকর্তা আপনাকে বিভিন্ন অফার দিয়েছিল। তো এটা আসলে প্রথমত জানতে চাই যে অফারটা কি ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে অন্য একটি দেশের সামরিক কর্মকর্তা আমাদের দেশের একজন কর্মকর্তাকে মানে বেনিফিটেড কিভাবে, মানে এটা সম্ভব কিভাবে যে সে আপনাকে কোনো বেনিফিট দিতে পারে? বিষয়টা ডেফিনেটলি মানে রেগুলার একটা বিষয় না, এটা একটা ঘটনা, ছোট একটা ঘটনা যেটা আমার সাথে ঘটে গেছে। কিন্তু আমার সাথে ঘটে যাওয়ার বিষয়টাকে আমি যতটুকু দেখি তার থেকে বিষয়টা আপনাদের কাছে যে জিনিসটা বোঝার বিষয় হলো সেটা হচ্ছে
তখনই তারা আমাদের দেশের সামরিক বাহিনী নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ আছে। যে এই আগ্রহটা কি? আগ্রহটা হচ্ছে এই বাহিনীটাকে দুর্বল করতে হবে, সেনাবাহিনীকে দুর্বল করতে হবে। কেন দুর্বল করতে হবে? কারণ একটা পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী যদি অনেক স্ট্রং হয়ে যায়, তাদের সার্বভৌমত্ব বেড়ে যায়। সেনাবাহিনীর কাজই একটাই, সেটা হচ্ছে আপনার সার্বভৌমত্বকে রক্ষা করা। তো আপনার সার্বভৌমত্ব যখন স্ট্রং হয়ে যাবে, তখন আপনার বার্গেনিং পাওয়ার বেড়ে যায়। তখন আপনি কি বাণিজ্যে বার্গেনিং করবেন, অর্থনৈতিক বার্গেনিং করবেন, আপনি করিডোর নিয়ে বার্গেনিং করবেন, নাকি আপনি সমুদ্র জয়ের জন্য বার্গেনিং করবেন, এইগুলো বেড়ে যায়। তো এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, আমি যখন থেকে যে সময় সমসাময়িকের সামরিক অফিসার ছিলাম, বাংলাদেশের এই সময়টা ছিল গোল্ডেন সময়। কেন গোল্ডেন সময় বলবো? এই সময় একদম বাংলাদেশি রিয়েল অফিসার্স তৈরি হয়েছে, একটা রিয়েল মিলিটারি তৈরি হয়েছে। ইকুইপমেন্টসের দিক থেকে বলেন, ট্রেনিংয়ের দিক থেকে বলেন, দেশপ্রেমের থেকে বলেন, আমরা অনেক দূর আগায় গিয়েছিলাম। এবং ইউএনএ আমাদের এই রেকগনিশনসটা খুব স্ট্রংলি চলে আসছিল, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশরা আমাদের সাথে কম্পিট করতে পারে নাই। তো এই সবের দিক থেকে তাদের একটা ডেফিনেটলি এটা একটা ভীতিকরও তাদের জন্য হতে পারে, যে তারাও মনে করতে পারে যে আমরা কি তাদের জন্য কোনো অ্যাটাকিং পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে কিনা। তো এই ধরনের কিছু ইন্টারেস্টেড ভেঞ্চার থাকে। আরও স্পেসিফিক আছে, আমি যেহেতু ডিফেন্স অফিসার ছিলাম, আই উইল ট্রাই নট টু ডিসক্লোজ মেনি অফ দ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশনস। তবে যেটা আমি আপনাদের জন্য বলতে পারি সেটা হচ্ছে, তারা কন্টিনিউয়াস ট্রাই করে যাচ্ছিল যে অফিসারদেরকে বিভিন্নভাবে কার্ভ করার মধ্যে যে সকল টেকনিক নিয়ে থাকে, যেমন ধরেন কখনো তাদেরকে অর্থ সাদা হয়, যেটা আমার কাছে তারা করার চেষ্টা করেছে। তারপরে ধরেন যেটা হয় প্রমোশন বা বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দিয়ে তাকে এক ধরনের ইকুইপড করার চেষ্টা করা হয়, সেটা চেষ্টা করা থাকে। তো সেই জিনিসগুলো তারা কন্টিনিউশন করে গেছে। সেটা শুধু আমার সাথে ঘটছে তা না, আমার দেখা অনেক উদাহরণ আছে যাদেরকে আমি দেখেছি যে এই ধরনের প্রলোভন দেখানো হয়েছে বা কোনো একটা ফ্যাসিলিটি দিয়ে আছে, কোনো একটা পোস্টে বসানো হয়েছে। প্রলোভনে তো ফাঁদে পাও দিয়েছে অনেকে, ডেফিনেটলি অনেকেই পা দিয়েছে। তার প্রমাণ তো যার ফলশ্রুতিতে সম্ভব হয়েছে এমন কোনো ঘটনা ঘটানো। ডেফিনেটলি। এছাড়াও ধরো বড় যে মানে বল পার্টে যেটা হয়েছে সেটা হচ্ছে, একটা দলকে তারা একটা লম্বা সময় বাংলাদেশের দুঃশাসন করার জন্য যা সাপোর্ট লাগে সেটা দিয়ে গেছে। সেই সাপোর্টের মধ্যে সবচেয়ে বড় সাপোর্টটা হচ্ছে মানুষকে ভয় দেখানো। যেমন যেটা করা হয়, যেটা শব্দটা খুব ইজি শব্দ এখন, সেটা হচ্ছে গুম। যেটা আপনার কাছে এখন আমাদের টক শোতে খুব শব্দটা ইজি হয়ে গেছে গুম, বাট এটা আমরা যারা ভিকটিমস, আমাদের কাছে এটা ছিল খুব ভয়ঙ্কর একটা শব্দ। কারণ গুম হওয়া মানে হচ্ছে মৃত্যুকে অলরেডি আপনার একবার টেস্ট করা, যে আপনি মারা যাবেন, এটা আপনি বুঝতেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। ডেফিনেটলি। কারণ আপনি তো বুঝতেই পারতেছেন যে আই এম নট ইন এ লিগ্যাল ফোর্সের কারো কাছে নাই, আমি এমন কারো কাছে আছি যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, যাদের কোনো জবাবদিহি নাই। আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, আমি এই বিষয়গুলোতে আবার আসবো। তার আগে জানতে চাই যে বিগত সরকারের সময় দেখেছি আমরা অনেক সামরিক কর্মকর্তাই কিন্তু চরম রোষানলে পড়েছেন, অনেকে গুমের শিকারও হয়েছেন। আপনার ক্ষেত্রে এমন কি হয়েছিল এবং এর নির্দিষ্ট কি কারণ ছিল, সেটি আমি জানবো। তার আগে ছোট্ট একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক মেজর শেখ আবু মাহাদি। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে অনেকেই তো রোষানলে পড়েছেন, অনেক সেনা কর্মকর্তায় আমরা দেখেছি যে গুমও হয়েছেন। আপনার ক্ষেত্রে এমন কি হয়েছিল এবং ঠিক কি কারণে হয়েছিল সেটা যদি একটু বলেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। আমার স্পেসিফিক ঘটনাটা হচ্ছে, যদি গুমের ঘটনাটা বলেন 2014-তে, আর যদি বলেন যে রোশানলের বিষয়টা, এটা 2005-এর ঘটনা বললাম, সেখান থেকে আজ পর্যন্ত মানে এখনও আমি এটার বাইরে না। আমাকে এখনও অনেকগুলো সাফারিংস নিয়ে বসবাস করতে হচ্ছে, যে সাফারিংসটার এন্ডিং এখনও আমি পাইনি। এখন যদি বলেন যে 2014-র যে ঘটনাটা, যেটা স্পেসিফিক টু দি হায়েস্ট, মানে ওনাদের সাথে ক্লাসে তৈরি হয়ে গেছিলো, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের একটা প্রজেক্টটার নাম ছিল আইডিয়া প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড একটা প্রজেক্টস। এবং আমি যেহেতু মানে ইন্টারন্যাশনাল কনসালটেন্সি, মানে আর্মির চাকরির বাইরে আমার ক্যারিয়ারটা হচ্ছে, আমি ইন্টারন্যাশনালি কনসালটেন্সি করি, এবং আমার কনসালটেন্সিটা আসলে ছিল আইটিতে। তো 2014 সালের আগে আমার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা হচ্ছে, আমি বাংলাদেশের মিলিটারিকে যখন এই ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস তৈরি করতে দেওয়া হয়, যে সকল অফিসার এদের সাথে কাজ করেছিলেন, আমি তাদের মধ্যে একজন। সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আমি আইটির উপরে অনেক বেশি
মানে আমার ইচ্ছাটা বেশি এবং আমার অনেক সময় গেছে। আমি আইটি নিয়ে অনেক ধরনের কাজ করেছি এবং আর্মিতে বিডিআরে, যেমন বিডিআরের সিসিটিভিটা আমার করা, বিডিআরের সিসিটিভি ফুটেজটা নিয়ে এই জন্য আরেকটা কন্ট্রোভার্সিটি আছে, যেটা আমি পরে একটা ঘটনা হয়তো বলবো। সো এই ধরনের কাজের কারণে আমাকে ন্যাশনাল আইডি কার্ডের ওই প্রজেক্টটা আমি চুজ করি যে আমি এই প্রজেক্টে কাজ করব। সেই কাজের প্রেক্ষিতে একটা বাংলাদেশি একটা বড় কোম্পানির কনসালটেন্ট হিসাবে আমি ওখানে কাজ করা শুরু করি, যে দেখি যে কাজগুলো কেমনভাবে গোছানো হয়েছে, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে। মানে যদিও ন্যাশনাল আইডি কার্ডের কাজ, বাট আইটির ইনফ্রাস্ট্রাকচারে এটা হবে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট, যেহেতু এটা সারা বাংলাদেশে নেটওয়ার্কিংটা করা হবে এবং সেটার সাথে সার্ভারের মাধ্যমে সকল এজেন্সি, যারা বাংলাদেশের যে সকল এজেন্সি ন্যাশনাল আইডি কার্ডের জন্য ব্যবহার করবে তাদের সকলকে ইন্টিগ্রেশন করা হবে। সো এটা একটা বড় কাজের পার্ট হিসেবে আমি যুক্ত হই। কিন্তু সেই যুক্ত হওয়ার শুরুটাতেই আমি জানতে পারি যে এই পার্টিকুলার এরিয়াতে, প্রজেক্টের এরিয়াতে একটাই কোম্পানি এবং একজন ব্যক্তি যাদেরকেই প্রায়োরিটি দেওয়া হয়, আর কেউ এখানে কোনো কাজ পাবে না যদি তাদের সাথে কোনো সিন্ডিকেশন না থাকে। সেই কোম্পানিটার নাম হচ্ছে টাইগার আইটি এবং সেই ব্যক্তিটার নাম হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী, আলোচিত সেই তারেক সিদ্দিকী। তো আমি যখন কাজের শুরুতে যখন বাধা পেলাম, বাধা পেতে পেতে আমিও তখন মানে আবার দ্বিতীয়বার যাওয়া শুরু করলাম, তৃতীয়বার যাওয়া শুরু করলাম। একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেজে তাদের আরও কিছু ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্টটা শুধুমাত্র ব্যবসায়িক ইন্টারেস্ট না, যেটা রাজনৈতিক ইন্টারেস্ট। এই বিষয়টা আমি এখন পর্যন্ত কোনো টক শোতে বা কোথাও দেখি না যে কেউ এটা বুঝতেও পারে না যে একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ইলেকশন মেকানিজম করা যায়। অর্থাৎ আমাদের যে জাতীয় পরিচয়পত্র আপনার ইলেকশন মেকানিজমেরও আর একটা টুলস। আচ্ছা, এটা আমাদের সাধারণ জনগণ কেউ জানে না, সাধারণ জনগণ বুঝবেও না, কারণ এটা একটা ডিজিটালি টেকনোলজিক্যালি করা হয়, যেটার ক্রাইমটা টেকনিক্যাল লোক ছাড়া আপনি ধরতে পারবেন না। আচ্ছা, তো সেই হিসেবে আমি একজন টেকনিক্যাল লোক। সেই পর্যায়ে আমি তাদেরকে ধরে ফেললাম যে ন্যাশনাল আইডি কার্ডটাকে তারা ইউটিলাইজ করে বিভিন্ন আনডিউ ফ্যাসিলিটিস দিচ্ছে। যেমন উদাহরণ যদি আমি বলে থাকি, একদম স্পেসিফিক উদাহরণ হচ্ছে যে আমি একজন বিদেশি ভদ্রলোককে যদি বাংলাদেশি ডিক্লেয়ার করে দিতে চাই, তার একটা ন্যাশনাল আইডি কার্ড দিলে তার পাসপোর্টও হবে, তার বাকি সব কিছুই হয়ে যাবে, সে বাংলাদেশি নাগরিক হয়ে যাবে। এখন এই জন্যই এটা বলতেছি যে বিডিআর হত্যাটার মধ্যে কন্ট্রোভার্সিটি আছে, যে কেউ কি নাগরিক ছিল বাংলাদেশি নাকি বিদেশি কোনো নাগরিককে বাংলাদেশি নাগরিকের সোলজার হিসেবে আমরা দেখেছি। সো দের আর মেনি কন্ট্রোভার্সিটি। এই কন্ট্রোভার্সিটা রেইজ করে তখনই যখন এই ন্যাশনাল আইডি কার্ডের ইউজটা ইলেকশন কমিশন, যাকে আইনগতভাবে 2009 সালে আইন বলে দিয়েছে যে সেই হবে এই তথ্য ভাণ্ডারের কর্ণধার, এবং এই তথ্য ভাণ্ডারের কোনো পরিবর্ধন পরিমার্জন এটা করতে গেলে শুধু ইলেকশন কমিশনের আইটি ডিপার্টমেন্টই পারবে। একটু মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড যেটি ঘটেছে, এটা নিয়ে কিন্তু আমরা এখন সম্প্রতি অনেককেই বলতে শুনছি যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, আমাদের এখানেও এমন গেস্ট এসেছেন যারা বলেছেন যে হিন্দিতে কথা বলতে শুনেছেন, হিন্দি ভাষাভাষী মানুষ ছিল। তাহলে আপনি যেটার কথা বলছেন এইভাবে তো সম্ভব তাহলে যে অন্য কোনো দেশের নাগরিককে আমাদের এখানে এসে এই সুবিধাটা? অবশ্যই সম্ভব, না সম্ভব হওয়ার কিছু নাই, কারণ এটাকে তারা এত মানে তুচ্ছভাবে এই ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেসটাকে ব্যবহার করতেছে বা ব্যবহার করেছে, যেটা দিয়ে এটা সম্ভব। কারণ হচ্ছে ধরেন সে একজন চেয়ারম্যান সার্টিফিকেট দেয় যে আপনি 3 ভাই 4 বোন, এখন ঠিক সেরকম ওই 3 ভাইয়ের জায়গায় 1 ভাইয়ের নাম কেটে দেওয়া এবং তার সম্পত্তি বাকি 3 ভাই যদি নিয়ে নিতে চায়, তাহলে ন্যাশনাল আইডি কার্ড থেকে তার নামটা মুছে দিলেও চলবে। দ্যাটস হাউ আইনগতভাবে আপনি এস্টাবলিশ করতে করতে এটা আর পারবেন না। সো এই পারাটাও হবে 10 বছর। তো 10 বছরে তো আপনি সাস্টেইন নাও করতে পারেন আপনি যে মানুষটা সাফারার। তাহলে এনআইডির যে তথ্যগুলো, আমাদের যে জাতীয় পরিচয়পত্র, এই তথ্য আসলে বিগত সরকারের সময় কতটা নিরাপদ ছিল এবং এখনও কি এই তথ্যগুলো নিরাপদ আছে কিনা, এটা যদি একটু সংক্ষেপে বলেন। কারণ এটা ব্যক্তিগতভাবে আমার নিজেরও প্রশ্ন, যেহেতু আমি একজন বাংলাদেশি নাগরিক, আমার জাতীয় পরিচয়পত্র রয়েছে। ডেফিনেটলি আপনি নিরাপদ না। কিভাবে নিরাপদ না? কারণ ন্যাশনাল আইডি কার্ড যখন আইনটা তৈরি করে, যে কোনো দেশ করে, সেই দেশের আগে একটা লক্ষ্য নির্ধারণ হয়ে যায়, সে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে পা দিয়েছে। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে পা দেওয়ার মানে এই নয় যে আপনি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করছেন, ডিজিটাল মোবাইল ব্যবহার করছেন। ইটস নট দি এন্ড স্টোরি। এন্ড স্টোরিটা হচ্ছে আপনি একজন ব্যক্তি হিসেবে আপনি একটা ডিজিটাল নাম্বার পাবেন, যেটা আপনাকে আইডেন্টিফাই করবে। এবং এই আইডেন্টিফিকেশনটা আপনার বাংলাদেশে কেন, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন, আপনাকে ওই আইডি থেকেই আপনাকে আইডেন্টিফাই করা যাবে। এটা হচ্ছে মূল লক্ষ্য। তো এই আইডেন্টিফাই করার কারণটা হচ্ছে যে এটা দিয়েই হচ্ছে যে কোনো ধরনের ক্রাইম,
যে কোনো ধরনের ফ্যাসিলিটিস সকল কিছু এক্সিকিউট করা যাবে। কীভাবে ক্রাইম এক্সিকিউট করা যাবে, সে ক্রাইমের ক্ষেত্রে কীভাবে আপনি এক্সিকিউট, ধরেন সে একজন মিস্টার রহিম, আপনি মানে মার্ডার কেসের আসামি, কিন্তু আপনি আমার দলীয় লোক, আমি চাই না যে আপনি মারা যান। কিন্তু আবার এইও তো ঠিক যে আমি আপনাকে মানে একদম সাদা কাপড় পরায় বাংলাদেশে আমি স্টেজে নিয়ে যে বসাতেও পারছি না, কারণ আপনাকে আমার দরকার আপনার কিলিং মেশিন, আপনাকে আমার দরকার পাওয়ার গেইনের জন্য। সো আমি আপনাকে রেখে দিতে চাই, আমি আরেকজন রহিম বানায়, তার আইডি কার্ড বানায়, তাকে আমি ওই মার্ডার কেসের আসামি হিসেবে আমি তাকে এক্সিকিউট করে দিব। সে কাগজে কলমে এই মানুষটা ফাঁসি হয়ে গেছে, কিন্তু সে ফাঁসি হয় না, ভয়ঙ্কর রকম। হ্যাঁ, তো সেইগুলো সম্ভব এক নম্বর। তাহলে একজন বহির্দেশের লোককে আপনি রিক্রুটমেন্ট করে আপনি সোলজার বানায় ফেলতে চান, সেটা সম্ভব। মানে আমাদের বিডিআর বা সেনাবাহিনীতে আমি সোলজার বানিয়ে ফেললাম, সম্ভব। যদি আপনারা এটার যদি প্রমাণ চান, আমি স্পেসিফিক্যালি বলবো যে বাংলাদেশে অলরেডি নিউজে এগুলো আসছেই, যে আমরা রোহিঙ্গাদের লোকজনগুলোকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে তাদেরকে আমরা বিদেশে, কেউ দুবাই চলে যাচ্ছে, কেউ অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতেছে এবং কয়েকটা এম্বাসিতে ধরা পড়েছে, এটা নিয়ে অনেকগুলো লেখালেখি হয়েছে। কিন্তু এই লোকটা পাসপোর্ট পেলো কী করে যদি সে এনআইডি না কার্ড পায়? তার মানে প্রথম ক্রাইমটাই হচ্ছে এনআইডি। সো এনআইডি থেকে ক্রাইমের এটা শুরু। তার মানে হচ্ছে আপনি নিরাপদ ছিলেন না, আর এখন আসেন আপনি এখন নিরাপদ নাই। কিভাবে নাই? সেটা হচ্ছে এই ডাটাবেসটা যিনি তৈরি করেছেন, সেই কোম্পানিটা, মানে যে ডাটাবেসটা তৈরি করেছে তো মিলিটারি, কিন্তু এটাকে ব্যবহার করার জন্য একটা সফটওয়্যার লাগে, সেই সফটওয়্যারের নামটা হচ্ছে আফিস। এই আফিস সফটওয়্যারটা একটা কাস্টমাইজ স্পেশালাইজেশন সফটওয়্যার, যেটা এই আইডেন্টিফিকেশন, মানে আফিস মানে হচ্ছে অটোমেটেড ফিঙ্গার আইডেন্টিফিকেশন সিস্টেম। আপনার 5টা আঙ্গুলের যে রেখা আছে, সেই রেখাগুলোকে একটা অ্যালগোরিদমের মাধ্যমে এটাকে একটা ম্যাথ তৈরি করে দেওয়া হয়, সেখান থেকে বলে দেওয়া হয় যে কিভাবে আপনাকে আমার সাথে ডিফার করা হবে। তার মানে হচ্ছে এই ম্যাথের যে পয়েন্টগুলোতে মিলবে, সেটা আপনারটা মিলবে না আমার সাথে, আর আমারটা মিলবে না আপনার সাথে। এইভাবে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। এই ম্যাথটা হচ্ছে খুব কমপ্লিকেটেড একটা সিনারিও। এই সিনারিওটাকে যারা ডেভেলপ করছে তাদের কাছে কন্ট্রোল পাওয়ারটা রয়ে গেছে। তারা এখনো পুরো সিস্টেমটার মূলে কে ছিল আসলে? টাইগার আইটি এবং তারেক সিদ্দিকী, এখনো তিনি আছেন। আচ্ছা, এই তারেক সিদ্দিকী যার কথা আমরা সম্প্রতি সময়ে খুব বেশি আলোচিত, উনি তো বিভিন্নভাবে, ওনার যদি আমরা ফিনান্সিয়ালের বিষয়টা বলি, যে এখান থেকে অর্থ ইনকামের ওনার অনেক রাস্তা ছিল, কিন্তু এই জায়গাটাটাকে উনি এইভাবে ধরে রাখার কারণটা কি? আমি এই জন্যই বলতেছি যে ওনার অসৎ উদ্দেশ্য শুধুমাত্র এখানে টাকা না, এখানে ওনার অসৎ উদ্দেশ্য ছিল পাওয়ার। দুইটা কারণে ওনারা এটাকে ব্যবহার করতে পারছেন। সেটা হচ্ছে এই এনআইডি দিয়ে আপনাকে এখনও আজকে এই মুহূর্তে পর্যন্ত কন্ট্রোল করা যায়। কীভাবে কন্ট্রোল করা যায়? একটা এনআইডি যদি আমি মুছে দিই আপনার সার্ভার থেকে, আপনি কালকের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার নামে কোনো মামলা থাকলে সেই মামলায় যে আপনি কোনো প্রমাণপত্র দিতে পারবেন না, আপনি কোনোভাবে কোনো কিছু সুরাহা পাবেন না, আইনগতভাবে আপনি ফ্রিজ, আপনি কালকের থেকে ফ্রিজ। সো আপনাকে একজন সুস্থ মানুষকে ফ্রিজ করে দেওয়াই মৃত্যুর জন্য এনাফ। তাকে যদি ফ্রিজ করে দেয়, একটা জাতীয় পরিচয় দিয়ে সম্ভব। এখন আসেন ওইটার এই কন্ট্রোল মেকানিজমটা কার কাছে তো বলতে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন হচ্ছে আমাদের আইনগতভাবে এটার কর্তা ব্যক্তি, কিন্তু তিনি কি কর্তা মানে আছেন নাকি উনি আর কারো ভাইয়ের কাছে জমা দিয়েছেন? মানে ধরেন সে এটা আমি কাজটা করার জন্য আমি আপনাকে বললাম যে আপনি আমার কাজটা করে দেবেন, এখন আপনার কাছে আমি দিয়ে রাখছি, আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন সেই মনিটর করার যোগ্যতা যদি আমার না থাকে, তাহলে আপনি যে ওইটা পাশের বাসার কোনো লোককে দিয়ে দেন নাই এই পাওয়ারটা, হাউ ডু আই গ্যারান্টি, মানে আপনি কিভাবে আমাকে গ্যারান্টি দিবেন? প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে একটি জাতীয় পরিচয়পত্র আমরা যেটি আমাদের জীবনের দৈনন্দিন নানা কাজে ব্যবহার করি, এই জাতীয় পরিচয়পত্রতেও মানে কত ধরনের শঙ্কা নিয়ে আমরা প্রতিটা দিন অতিবাহিত করছি, এবং বিগত সরকারের সময়ে কতভাবে আমাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলা হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়টা থেকে বের হতে পারিনি। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে তারেক সিদ্দিকী, আপনি সম্প্রতি একটা, আমি নিজেও দেখেছি যে আপনি গণমাধ্যমে বলেছেন সম্প্রতি যে এক তারেক সিদ্দিকীর বিচার করলেই পুরো সেনাবাহিনী শুধরে যাবে, এমন একটি মন্তব্য আমি শুনেছি। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন যে আসলে এটা এখনো কি আমাদের মানে চলমান, যেটা স্বৈরাচারের বিগত সময়ে ছিল, এখনো কি এই সিস্টেমগুলো চলমান? আপনি খুব স্পেসিফিক কোশ্চেন করেছেন। আমি একজন সেনাবাহিনীর সদস্য, সো আমার কিছু রুলস অফ এঙ্গেজমেন্ট আছে, সো আমি এটা মেনেই কথা বলবো। সেটা হচ্ছে তারেক সিদ্দিকী শব্দটা কেন আসলো, মানে শব্দটা আসলো হচ্ছে উনি সিকিউরিটি অ্যাডভাইজার হলেন। আমার কথা হচ্ছে ওনাকেই কেন সিকিউরিটি অ্যাডভাইজার হতে হবে?
সিকিউরিটি অ্যাডভাইজার হওয়ার জন্য তো ওই সময় হয়তো বা অনেক রিটায়ার্ড জেনারেল থাকতে পারে। সেটা আমরা যারা জানি যে শেখ রেহেনার দেবর হিসেবে উনি আত্মীয় হিসেবে আসতেন, কিন্তু আমার কাছে সেই তথ্যটা বলে শুধু সেইটাই না, ওনাকে স্পেসিফিক্যালি কন্ট্রোল মেকানিজমটাকে তৈরি করার জন্যই বসানো হয়েছিল এবং ওনাকে সেই সাপোর্টগুলো তৈরি করে দেওয়া হয়েছে। তার মধ্যে মেজর কাজটাই করেছে ন্যাশনাল আইডি কার্ড। কারণ ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনাকে যেভাবে ট্র্যাকিংটা করা যায় সেই ট্র্যাকিংটা অন্য কিছু দিয়ে আর করা যায় না, সে এক নম্বর। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনি এই মুহূর্তে সকল চালিকা শক্তি বন্ধ করতে পারেন। যেমন ধরেন আমি যদি আজকে এনবিআর এর যে সার্ভার ডাউন ছিল, এই সার্ভার ডাউনের আমরা পেপার পত্রিকায় পড়লাম যে পেমেন্ট গেটওয়ের কারণে বন্ধ হয়ে গেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট পেমেন্ট গেটওয়ে ক্যানট বি দি অনলি কজ। কারণ পেমেন্ট গেটওয়ে একটা জায়গায় আপনার অল্টারনেটিভ আছে, দ্বিতীয়তে যেতে পারেন। তার মানে এটা 2 ঘন্টায় একটা রিপেয়ার মেকানিজম সম্ভব, সেটাকে আপনার কেন 4 দিন লাগবে বা 5 দিন লাগবে? তার মানে হচ্ছে যে এই কন্ট্রোল মেকানিজমগুলো এখনও পর্যন্ত আমাদের কারোর হাতে নাই। এই কন্ট্রোল মেকানিজম এমন কিছু কোম্পানির কাছে আছে, আইটি কোম্পানির কাছে আছে, এগুলো সিন্ডিকেটেড কোম্পানি। অল কোম্পানি বিলংস টু অনলি ওয়ান কোম্পানি, দ্যাটস টাইগার আইটি। অল কোম্পানি। যেমন ধরেন আমি একটা উদাহরণ, স্পেসিফিক উদাহরণ দিই। আমাদের যে সেতু ভবনে আজকে ধরেন গত পরশুদিন একটা টেন্ডার গেছে দেখলাম, সেতু ভবনে যে টেন্ডারটা হচ্ছে, এই টেন্ডারটাই বলা আছে যে আপনি যে টোলটা দিবেন, আমি ব্যক্তি হিসেবে আমি যে টোল দিব, সেই টোলের যে টাকাটা দিব সেই টাকাটা সরকারি কোষাগারে যাবে, তার একটা পোর্শন ওই টোল কালেক্ট করে কোম্পানি পাবে। কিন্তু যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করতেছেন, এই সফটওয়্যারটা যে কোম্পানির, ওই আবার সেই টাইগার আইটির। তার মানে হচ্ছে টোলের জন্য যে টাকাটা, সেটার যদি 50% টাকা সে মুছে দেয় সার্ভার থেকে, আপনার পক্ষে ক্লেম করার কোনো কায়দা নাই যে আমি এখানে আজকে টোলে 10 লাখ টাকা পেয়েছি, সো আপনি টোল পাবেন হচ্ছে 5 লাখ টাকা। আমি যদি আপনার কাছে এক কথায় জানতে চাই যে আমরা যেটি বলছি যে 5ই আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছি, নতুন করে স্বাধীনতা পেয়েছি, আদতে আসলে আমরা কতটা স্বাধীন হয়েছি? একদমই না। আমি নিজেই তো স্বাধীন না। আমি তো আপনার সামনেই বসে বলতেছি যে আমি এখনও পুরোপুরি স্বাধীন না। আমি যে 2-1টা টক শোতে কথা বলতেছি, এইটা দিয়ে কি আপনি মেজার করবেন যে আমার স্বাধীনতা? অসম্ভব। আমার স্বাধীনতা হচ্ছে যে আমি এখনও পর্যন্ত যাদের কারণে আমি অন্যায়ভাবে পানিশমেন্ট পেলাম বা অন্যায়ভাবে আমাকে যে নিগৃহীত করা হলো, অন্যায়ভাবে মেরে দেওয়া হলো, সেইগুলোকে বিচার হয়েছে। আপনার কাছ থেকে এখন একটু জানবো যে আপনি কিভাবে রোষানলে পড়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ওই সময় আপনার পরিবার কি অবস্থার মধ্যে দিয়ে গেছে, আমি সেটি জানবো। তার আগে যাবো ছোট্ট আরেকটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা জায়রি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক সেনা কর্মকর্তা শেখ আবু মাহাদি। আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি যে রোষানলে পড়েছেন এবং আপনার সাথে যা কিছু ঘটেছে বিগত সময়ে, আপনার পরিবার কি সময়ের মধ্যে দিয়ে গেছে এবং সম্প্রতি যে শেখ হাসিনার বিচার যে শুরু হয়েছে, বিচার কার্যক্রম আপনি নিজেও দেখেছেন, এটা আসলে কতটা ফলপ্রসূ হতে পারে বলে একজন সাবেক কর্মকর্তা হিসেবে আপনি মনে করছেন? দেখেন, শেখ হাসিনার বিচারটা আপনারা আসলে ঠিক পলিটিক্যাল বিচার। এটাকে আপনি মানে ওই যে গুলি ছুঁড়েছেন, আদেশ দিয়েছেন, এগুলো যে সকল টার্মিনোলজি ইউজ হচ্ছে, এটাতে আমি খুব একটা আশাবাদী না। আশাবাদী হচ্ছে যে ওনার এই গুলি ছোড়ার মধ্যে ডাইরেক্ট অর্ডারে যদি কেউ দোষী সাব্যস্ত হন, সেই ব্যক্তি হতে পারে তারেক সিদ্দিকী। এবং তারেক সিদ্দিকী এখনও ততটুকুই পাওয়ারফুল, যেহেতু তার কাছে গুলি ছোড়ার মতো ক্যাপাবিলিটিস রয়ে গেছে। আমরা তো সবাই তাকিয়ে আছি এক শেখ হাসিনার দিকেই। নো, এই সে রং কনসেপ্ট, যে কারণে আপনারা এখনো পর্যন্ত বারবার মুখ থুবড়ে পড়তেছেন। যেটা আমাদের বর্তমান সরকারের যদি আমি বলি ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এখনো পর্যন্ত তারেক সিদ্দিকের ব্যাপারে যথেষ্ট কোনো আলামত সংগ্রহ করে কোনো ওয়ারেন্ট ইস্যু করা হয় নাই, বা ওয়ারেন্ট ইস্যু করা হলেও সেটা যথেষ্ট ব্যবহার নেওয়া হয় নাই। সে হচ্ছে যতগুলো মার্ডার হয়েছে, যতগুলো গুম হয়েছে, যতগুলো অন্যায় হয়েছে, যেটা দিয়ে পুরো জাতিকে ভয় দেখানো গেছে, সেই ভয়ঙ্কর লোকটাকে আপনারা এখনো পর্যন্ত বিচারের কাঠগড়ায় আনতে পারেন নাই। তো যতক্ষণ পর্যন্ত আনতে পারবেন না, আপনি স্বাধীন না। তাতে করে যদি শেখ হাসিনার বিচারও করা হয়, কোনো লাভ নাই। শেখ হাসিনা যদি আজকে কোনো কারণে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেন, তারপরেও আপনি শঙ্কামুক্ত হবেন না যতক্ষণ না আপনি এই ব্যক্তির বিচার করতে পারবেন। তারেক সিদ্দিকীর বিচার আপনাকে অবশ্যই করতে হবে। তা না হলে আপনাদের সকলকে ওই সাফারিংসের পার্ট হতে হবে। কি পার্ট হতে পারে? সেটা হচ্ছে সে যে পাওয়ারটা ইউজ করছে, সেই পাওয়ারটা যদি সে এখনও ইউজ করে, তার মানে কোনো না কোনো সময় সে এটাকে এক্সটেন্সিভলি ইউজ করতে পারে।
তাহলে আমি যে আপনার সাথে কথা বলতেছি কালকে যে আমাকে মেরে ফেলা হবে না, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমি আপনার কাছ থেকে ওই নিরাপত্তা পাইও না, আমি এক্সপেক্টও করছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার টোটাল মেকানিজমটা আমি দেখতে পাচ্ছি যে এখনো তাদের কন্ট্রোলে রয়ে গেছে, সেই তারেক সিদ্দিকীর কন্ট্রোলেই রয়েছে। অর্থাৎ 5 আগস্টের পরেও আমরা এই জায়গাটাতে এখনো পর্যন্ত আমরা কোনোভাবেই স্বাধীনতা পাই নাই। ওই স্বাধীনতা পাইতে গেলে আমাকে স্পেসিফিক্যালি একটা লোককে বিচার করতে হবে আগে। তাহলে পুরো সিস্টেমটা তখন স্বীকারোক্তিমূলক হবে যে এই লোকটার কারণে আমরা এই অন্যায়গুলো করেছিলাম বা করেছি, আমরা আর এই ধরনের কোনো কাজ করব না। এই বিচারের মানে বক্তব্যটা দিতে পারবেন তখনই যখন তারেক সিদ্দিকী মানে কাঠগড়ায় দাঁড়ানো থাকবে, তাকে বিচারকেরা জিজ্ঞেস করবে যে তুমি এই কাজ করেছো। ততক্ষণ পর্যন্ত সে পাওয়ার গেইন করে, সে পাওয়ার এক্সারসাইজ করে, আমাকে যে কোনো সময় তার থ্রেট পার্সপেক্টিভে আমি তার থ্রেট পার্সপেক্টিভে আছি। আপনি এই যে ভয় ভীতির কথা বলছিলেন, গুমের কথা বলছিলেন, নির্যাতনের কথা, আপনি নিজেও বিগত সময়গুলোতে বেশ কয়েকবার রোশনালে পড়েছেন। আপনার পাওয়ার সেক্টরে দেশি বিদেশি সংস্থার পরামর্শক হিসেবে আপনি কাজ করেছেন। এই পাওয়ার সেক্টরেও আপনার উপরে নির্যাতন হয়েছে এমন বিষয়টিও আমরা জানি, এবং আপনি গুমও হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলেন। যেটা আইটি সেক্টরে আমি বললামই যে আইটি সেক্টরে তো 2014 সালে, এবং এখানে আমাকে জীবন ভিক্ষা দেওয়া হয় উইথ এ মুসলেখা। আমাকে মুসলেখা দিতে হয় যে আমি কখনো আইটি নিয়ে কাজ করতে পারবো না, আমি কোনো আইটি বিষয়ে কথা বলতে পারবো না, কোনো দিন কোনো মিডিয়াতে আসতে পারবো না, এবং লেটেস্ট যেটা হচ্ছে যে আমি ওই পার্টিকুলার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আর কথা বলতে, এটা 2014 সালে। তো এটার পরিবর্তে আসলে মুসলেখার মাধ্যমে জীবন ভিক্ষা দেওয়া হয়, মুসলেখা জীবন ভিক্ষা দেওয়া হলো। কিন্তু আমি আমার কাজ করেছিলাম, আমি ওই জিনিসটাকে তাদেরকে আমার নিজস্ব ব্যক্তি মানে যতটুকু শক্তি ছিল সেটার একটা পদ্ধতি পেয়েছিলাম। সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে এটা জানিয়েছিলাম। তারা 4 বছর এটাকে ইনভেস্টিগেশন করে 2019 সালে তারা একটা রিপোর্ট পাবলিশ করে এবং যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল। সেই পাবলিশের পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে টাইগার আইটি এই অন্যায়টা করেছে এবং তারা ঘুষ বা দুর্নীতির জন্য টাকা দিয়েছে তারেক সিদ্দিকীকে, এটা প্রমাণিত। তো সেই প্রমাণটা যেহেতু আমার কাছে আছে, সো আমি মনে করি যে 14 সালের যে আন্দোলনটা আমি করেছিলাম সেই আন্দোলনে আমি সাকসেসফুল হয়েছি, অ্যাটলিস্ট ইট ইজ বিন প্রুভেন ফ্যাক্টর। কিন্তু যেটা লেটেস্ট ঘটে গেল সেটা আমার সাথে, সেটা হচ্ছে পাওয়ার সেক্টর। এরপর থেকে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে অনেকগুলো কনসালটেন্সি পাওয়ার সেক্টর নিয়ে কাজ করি। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে এই সিন্ডিকেটটা দে আর সেম, মানে এটার পিছনে কিছু লবিজ থাকে, কিছু ডার্টি ব্রেইন ওয়ার্ক, কিছু লোক থাকে, পলিটিক্যাল কিছু ম্যান ইনভলভ থাকে। তারা কি করে, যখনই দেখে যে কোনোভাবে আমাকে ওই ওদের ঘরানার না পাওয়া গেছে, তখনই তারা কোনো বড় প্রজেক্ট হতে গেলে বা বড় কিছু করতে গেলেই তারা বাধা সৃষ্টি করে। তার ফলশ্রুতিতে আমি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি খুলেছিলাম, বিদেশি ইনভেস্টর নিয়ে এসে টেকনাফে একটা সোলারের পাওয়ার প্ল্যান্ট শুরু করেছিলাম। সেই জায়গার উপরে ওইখানকার স্থানীয় আরেকজন ব্যবসায়ীকে দিয়ে জমি দখল করা, আমার অফিস পুড়াই দেওয়া, পুলিশের এগুলোর সাথে এই পুরো সিন্ডিকেটে ওখানকার লোকাল এমপিকে ইউজ করছে, বদি আমার উপরে ফায়ার করছে, বদি আমার অফিস দখল করতে গেছে, আমার ম্যানেজারকে অ্যাবডাক্ট করে নিয়ে গেছে, অথচ পুলিশের একটা জিডি করাইতে পারি নাই। ওখানকার যে এসপি ছিলেন সে স্পেসিফিক্যালি ওই সিন্ডিকেটের মেম্বার। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হয়ে এই সাপোর্টটা পান। আমি একটা নরমাল জিডি করতে পারি না। সাধারণ মানুষ কোথায় নিরাপদ? সাধারণ মানুষের কথা বাদে দিয়েছে, ওরা মানুষই নাই, ওগুলোকে তারা প্রাণী ভাবে। মানে আমার পর্যন্ত এই মেজর সিনার একটা মৃত্যু আমাকে তখন প্রথমে স্ট্যান্ড করে দেয়, কারণ ওই যেদিনকে তার মৃত্যু হয় তার 1 ঘন্টা আগে ওই লিয়াকতের সাথে আমারও তর্ক হয়েছে। তার মানে হচ্ছে আমি তখন মনে করেছি যে আল্লাহ তাআলা হয়তো আমাকে আরেকটু হায়াত দিয়েছেন, আরও কিছুদিন কাজ করতে হবে আমাকে, আর তাছাড়া কিছু মনে হয় না। মনে হয়েছে যে অলরেডি ইটস গন। মানে এত পাওয়ার তো একটা পুলিশ গেইন করতে পারে না যে একজন মিলিটারি অফিসারকে গলায় পাড়া দিয়ে তাকে গুলি করে মারতে হবে। এত জঘন্য কাজ করতে তার দরকার নাই। তার যা দরকার ছিল সে ইয়াবা ব্যবসার সাথে যুক্ত, সে অর্থ ইনকাম করে, অন্যায়ের সাথে যুক্ত, সেগুলো সে করুক। কিন্তু একজন নিরীহ একটা অফিসার যে ওই এলাকায় কোনো একটা ডকুমেন্টারি বা কোনো একটা কিছু করার জন্য তার সাথে টাসেলে চলে গেছে, সেই অফিসারকে এরকম জঘন্যভাবে মৃত্যুবরণ করাটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনাকে মেসেজ পাস করা যে আপনি যদি এরকম আন্দোলনে বা কোনো রকমের আপনি বিরোধিতা করেন, আপনার মৃত্যুটা এতটাই জঘন্য হবে।
আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমি অনেক কিছু আসলে আমার নিজেরও অনেক প্রশ্ন ছিল যেগুলো আমি হয়তো বা আপনাকে করতে পারছি না। আমি আপনার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো যদি আপনি একটু বলেন যে আপনাকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বা গুম করা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল এবং সেই সময় পরিবার কি অবস্থার মধ্যে দিয়ে গেছে, এই বিষয়গুলো যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। আমি আসলে সবসময় চেষ্টা করেছি যে মানে আমার যে কাজগুলো করি এটার সাথে পরিবার যাতে কোনো ডিস্টারবেন্স না করে। তো ম্যাক্সিমাম টাইমই যেটা হয়েছে আমি পরিবারকে ইনফর্ম করি নাই। পরিবার জানতো যে আমি খুব কাজ পাগল মানুষ, আমি ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকতেছি, ভুল করছি, বাট আমি বড় বড় ইস্যুসগুলোকে আমার ফ্যামিলিকে জড়ানোর চেষ্টা করেছি। তারপরেও যেটা হয় স্বাভাবিকভাবে মানে আমার সাফারিংসটার সবচেয়ে বড় সাফারিংসটা হচ্ছে আমি ফাইন্যান্সিয়ালি বড় সাফারিংস করেছি, কারণ আমার সম্পত্তি নিয়ে যাওয়া হয়েছে, ওই সম্পত্তি ধরে রাখার জন্য মার্ডার কেস দেওয়া হয়েছে, চাঁদাবাজির কেস দেওয়া হয়েছে, নার্কোটিক্সের কেস দেওয়া হয়েছে। এই যে যন্ত্রণা। আপনি সেনাবাহিনীতে ছিলেন না, সেনাবাহিনী না থাকা অবস্থায়, কিন্তু ওই সিন্ডিকেট একই, ঘুরে ফিরে আপনি যা পাবেন দেখবেন যে এরা কানেক্টেড, দে আর অল কানেক্টেড পিপল, বিকজ বেনিফিশিয়ারি গ্রুপটা হয়ে গেছিল একটা কানেক্টেড জায়েন্ট গ্রুপ তৈরি হয়েছিল। এরা যেখানে যেখানে যে কোনো জায়গায় ফাইন্যান্সিয়ালি কোনো ডেভেলপমেন্ট আছে, কোনো প্রজেক্ট আছে, যখনই সে দেখতো আমাকে, তখন তারা আগে আমার প্রিভিয়াস রেকর্ড বের করতো, যখনই দেখতো যে এই লোকটা তাদের ঘরনার না, তখনই তারা তাকে নিঃশেষ করার জন্য সেই ব্যবস্থা। সেই জন্য আমি আসলে 3 বার নিগৃহীত হয়েছি আমার টোটাল লাইফ সাইকেলে, গুম সহ। আচ্ছা। তো লাস্টে যেটা হয়েছে পাওয়ার সেক্টরের জন্য তুলে নিয়ে যে জোরপূর্বক বলা হয়েছে যে বিদেশি কোম্পানিতে আপনি আছেন, আমাদেরকে এই টাকাটা দিতে হবে। সো আলটিমেটলি আই হ্যাড টু পে দ্যাট মানি। তারপরে আমাকে ওই চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হয়। তো এই ধরনের নির্যাতনের যদি বলেন 14 সালে সেই সময় আমাকে তুলে নিয়ে যে মুসলেকা লিখে দেওয়া হয়, অলমোস্ট 3 দিন রাখা হয়, এবং এই যে 3-4 দিনের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার মধ্যে আমি আসলে আমার কিছু সার্ভাইভাল টেকনিক ইউজ করছি, কারণ আমি বুঝে গেছি যে আমি এদের সাথে আমার ফাইট করেই বাঁচতে হবে। সেই সার্ভাইভালটা টেকনিকটা আসলে বেসিক্যালি মিডিয়া। আমি কিছু মিডিয়াতে, কিছু ওই সময় পত্রিকায় এটা নিয়ে নিউজ করা হয়েছিল। নিউজ করার ফলে যেটা হয়েছিল যে আমাকে তারা হয়তো ফিজিক্যালি আর মেরে ফেলবে না। আপনাকে যে নিয়ে যাওয়া হয়েছিল, আপনাকে কি রাখা হয়েছিল কোথায়? আচ্ছা, রাখা হওয়ার ব্যাপারটা হচ্ছিল, প্রথমে তারা নিয়ে যে আমাকে প্রায় 2 দিন গাড়িতে চেঞ্জ করছে, মানে গাড়ির মধ্যে রাখছে, কারণ তাদের আমি কথোপকথনে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তারা যাকে টার্গেট মানে যে বলেছে ধরে নিয়ে আসতে, সেই সংস্থা আমার আইডেন্টিটি জানে না। তো যখন আমাকে ধরতে গেছে, যখন জানছে যে আমি একজন রিটায়ার্ড মেজর, তখন তারা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে তারা কি হ্যান্ডেল করতে পারবে কিনা। তো তারপরে যখন দেখছে যে আমি যেখান থেকে আমাকে নিয়ে গেছে তার পিছনে একটা মিডিয়ার গাড়ি আছে বা মিডিয়ার লোকজন জানাজানি হয়ে গেছে, যার ফলে তারা এই কনফিউশন থেকে 2 দিনের, তারপরে 3rd ডেতে একটা সেফ হাউসে নেয়, এবং সেফ হাউসের পরে ওই যে বললাম মুসলেখা দিয়ে আমাকে ছেড়ে দেওয়া। চিরচারিত নিয়ম যে চোখ বেঁধে ওই একই ভাবে আপনাকে নিয়ে হয়েছে, এগুলো আপনারা অনেক কাছে যা শুনছেন, ইনফ্যাক্ট অলমোস্ট সেম স্টোরিজ। এইটা স্টোরির মধ্যে আসলে ওইরকম কোনো চেঞ্জেস কিছু। আমরাও আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা 2টা বিষয় নিয়ে দেখছি, নির্বাচন সংস্কার, এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, এবং 10 মাসে আসলে ঠিক কতটা সংস্কার হলো এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আপনার কাছে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি কোনটা আপনি মনে করেন যেটি অন্তর্বর্তী সরকারের প্রাধান্য দেওয়া উচিত, একটু সংক্ষেপে যদি বলেন। প্রথমে কথা হচ্ছে যে আপনার রিস্ক কমানো উচিত। আপনার রিস্ক কমে নাই, আপনারা অনেকভাবে মনে করতেছেন আপনি স্বাধীন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার সব কিছু হচ্ছে। আমি অ্যাবসলিউটলি মনে করি না। আমি মনে করি আপনার আগেও যে পরিমাণ রিস্ক ছিল, এখনও সেই পরিমাণ রিস্ক আছে। সেই রিস্কগুলোকে আগে মিটিগেট করেন। ইলেকশন ইটস এ সিস্টেম, এটা আজ হোক কাল হোক এটা হতেই হবে, এবং এটা হবে। এটা নিয়ে আমার কাছে মাথায় কখনো মনে হয় না যে নির্বাচন কখন হবে। আমার যেটা মনে হয়, আমার কখন আমি স্বাধীন হব। আমি তো আসলে স্বাধীন হই নাই। আমরা বারবার বলতেছি 5ই আগস্ট, বারবার বলতেছি 71, কিন্তু আমি দেখতেছি যে এই সিন্ডিকেটটা রয়ে গেছে। অর্থাৎ আমরা যদি বলি যে শুধুমাত্র শেখ হাসিনা নেই, বাদবাকি সবকিছুই আছে, আগের যা কিছুই আগে আছে। তারেক সিদ্দিকীকে যদি আপনি বিচার না করতে পারেন, তার সিস্টেমটা তো রয়ে গেছে। জনাব মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ এসএটিভিকে। জীবন আমাদের অতীতে করা ভুলগুলো ঠিক করার সুযোগ দেয় না, কিন্তু এটি আমাদেরকে আগের দিনের চেয়ে আরো ভালোভাবে বাঁচার সুযোগ দেয়। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে।
আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।